অলরেডি আমরা একটা লেকচার করে ফেলছি টোটাল এটা ভালো করে করতে হবে। এটা বড় একটা স্লাইড দেওয়া সো মোটামুটি সব করিয়ে দিয়েছি। আজকে যেটা আমার পড়ানোর কথা ছিল সেটা হচ্ছে বেসিক কালার মেকানিজম। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেসিক কালার মেকানিজম। বেসিক কালার মেকানিজম হয়ে আমরা যে তিনটে জিনিস সম্পর্কে জানবো, এই তিনটে জিনিস সম্পর্কে অলরেডি আলোচনা দিয়েছি। তো যেহেতু আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়বো, আমি একটু ধারণা দিয়ে দিই। ঠিক আছে, এই তিনটে জিনিস সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো আর কি এই চ্যাপ্টারে। ঠিক আছে, এখন ধরেন প্রথম যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রবলেম সম্পর্কে। তার আইডিয়া আছে কিনা প্রবলেম সম্পর্কে? অলরেডি আমরা অনেকে যোগ করে নিতে চাই প্রবলেম আসলে কি জিনিসটা কি? ধরে প্রবলেম কি? আচ্ছা যাই হোক, যদি আইডিয়া না থাকে আজকে থেকে আমরা আইডিয়া রাখবো। প্রবলেম হচ্ছে কালার আর কোড হচ্ছে টু, অর্থাৎ যে গ্রুপগুলো কি করে কালার বেয়ার করে বা বহন করে তাকে কি বলা হয়? প্রবলেম গ্রুপ বলা হয়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যে ডায়াগ্রাম ব্যবহার করি প্রত্যেকটা ডায়াগ্রামের মধ্যে কি থাকে? প্রবলেম গ্রুপ থাকে। যদি প্রবলেম গ্রুপ না থাকে সেগুলোকে আমরা ডায়াগ্রাম বলতে পারবো না। যেহেতু আমরা ডায়াগ্রাম বলছি, আমরা ডায়াগ্রামের কিছু শর্ত বলছি যে একটা ডায়াগ্রাম হওয়ার জন্য কিছু শর্ত আছে। নাম্বার 1 তার মধ্যে কি থাকতে হবে? প্রবলেম গ্রুপ থাকতে হবে। গত ক্লাসে বলছিলাম। তারপর সেটা ওয়াটার সলিড বলতে হয়। সো মনে রাখতে হবে সেই প্রবলেম গ্রুপটা কি হতে হবে? কালার, মানে কালার থাকতে হবে, সেটাই তাহলে কি ডাইস। সো প্রবলেম মিন্স হচ্ছে কালার বেয়ার করে। তাহলে এটাকে আমি লিখতে পারি, যদি ডেফিনিশন আসে যে ডিফাইন ক্রোমোফোর, তাহলে লিখতে হবে the color bearing unsaturated group is called unsaturated group unsaturated group is called एग्जांपल होता पारे as a group, equal group, ঠিক আছে। স্লাইড গুলো দেখা যাবে খুব ভালো হবে। স্লাইড গুলো খুব সাধারণ ছিল। যাই হোক, স্লাইডটা দিয়ে দেবো। হ্যাঁ, টোটাল একটু দেখে নিতে হবে। স্লাইড দিয়ে দেবো। হ্যাঁ, আমি দিয়ে দেবো। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবলেম গ্রুপ। পরীক্ষায় বলতে পারে যে ডিফাইন প্রবলেম গ্রুপ, তাহলে আপনাদের বলতে হবে প্রবলেম মিন্স হচ্ছে কালার, ফোর মিন্স হচ্ছে বিয়ার। অর্থাৎ যে গ্রুপগুলো কালার বিয়ার করে সেগুলো কি বলা হয়? প্রবলেম গ্রুপ। ক্লিয়ার? এখন আছে 3 নাম্বার। আমি হচ্ছে 2 নম্বরে যে ক্রোমোজোম, অর্থাৎ যে গ্রুপগুলোতে কি থাকবে বলতো? ক্রোমোফোর এবং অক্সোফোর দুটোই বিদ্যমান কি থাকবে? যেখানে অক্সোক্রোম এবং ক্রোমোজোম দুটো গ্রুপই বিদ্যমান, তাকে কি বলা হয়? ক্রোমোজেন বলা হয়। কি বলেন, আমাকে বলেন। কিটো গ্রুপ, কিটো গ্রুপ। তার কি বললাম? ক্রোমোজেনের একটা কাজ কি বললাম? সেটা হচ্ছে যে গ্রুপগুলো ক্রোমোফোর এবং অক্সোক্রোম গ্রুপই বহন করে, যে দুটো গ্রুপই বহন করে, তখন তাকে আমরা বলবো ক্রোমোজেন। ক্লিয়ার? এগুলো হচ্ছে বেসিক কালার হওয়ার জন্য বেসিক কিছু কনসেপ্ট, এই জিনিসগুলো জানতে হবে। নাম্বার 2 হচ্ছে অক্সোক্রোম। অক্সোক্রোম গ্রুপকে বলা হয় যে গ্রুপগুলো কি করে? do not produce any color, do not produce কি any color, অর্থাৎ নিজে কখনো কি করে না কালার তৈরি করে বা কি করে, এটাকে বলা হয় হচ্ছে হেল্পিং গ্রুপ অথবা হেল্পিং গ্রুপ বলা হয়। তাহলে হেল্পিং গ্রুপের কাজ কি? হেল্প টু প্রোডিউস কালার, হেল্প টু প্রোডিউস কালার, হেল্প টু প্রোডিউস কালার। অর্থাৎ অক্সোক্রোম তাকে বলছি যে গ্রুপগুলো নিজে কখনো কালার কি করে না, তৈরি
অবজেক্ট এই এক্সাম্পল হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটা আমরা চিনি কার্বক্সিল গ্রুপ আর অ্যামোনিয়াম গ্রুপ ঠিক আছে এগুলো হচ্ছে অবজেক্ট গ্রুপের উদাহরণ ক্লিয়ার এখন পাওয়া যাবে তিনটা আমি কি বললাম যে বেসিক কালার বাটনের জন্য যে তিনটা কনসেপ্ট দরকার সেগুলো হচ্ছে একটা হচ্ছে ক্রোমোফোর একটা হচ্ছে ক্রোমোজোম আর একটা হচ্ছে ক্রোমোজোম তাকে আমরা বলছি যে গ্রুপটিতে দুইটা বিদ্যমান ক্রোমোজোম থাকবে ক্রোমোজোম থাকবে যদি দুটো গ্রুপে বিদ্যমান থাকে তখন তাহলে আমরা কি বলবো ক্রোমোজেন বলবো ঠিক আছে আর কোনটা সাহায্য করবে আর অটোক্রোম হচ্ছে কালার হেল্পের জন্য সাহায্য করে বা কখনো প্রোডিউস করবে যদি এই ধরনের প্রোগ্রাম তখন কি বলা হয় অটোক্রোম বলা হয় ক্লিয়ার পাওয়া যাবে পরীক্ষা ক্ষেত্রে থাকবে ক্রোমোজোমের এক্সাম্পল ক্রোমোজোমের এক্সাম্পল যদি বলে ওই একটা গ্রুপ আইসো গ্রুপ ও সবগুলো যদি একসাথে থাকে এটা হচ্ছে সবগুলো ক্রোমোজোম মানে ক্রোমোজোমের এক্সাম্পল দুইটাই হয় হ্যাঁ বোথ ক্লিয়ার তাহলে এখন যদি আমরা বলা হয় যে গাইস শর্ত শর্ত কোনগুলো তিনটি কি কি হতে পারে গাইস শর্ত পরীক্ষা থাকবে কিন্তু ক্রোমোজোম না মানে গাইস শর্ত কোনগুলো এখান থেকে বলা যাবে গাইস শর্ত আমরা ক্লাসে বলছিলাম গাইস এর একটা শর্ত হচ্ছে নাম্বার 1 প্রোবল গ্রুপ সেগুলোতে কি থাকতে হবে প্রোবল গ্রুপ থাকতে হবে মানে প্রোবল গ্রুপ মিন্স কি কালার কালার যেটা আমরা ডাইস না সো এটা থাকতে হবে আর এগুলো ওয়াটার সলিড হতে হবে আর একটা কথা বলছিলাম কি ডাইস গুলো ফাইবারের প্রতি অ্যাফিনিটি থাকতে হবে ডাইস গুলো ফাইবারের প্রতি অ্যাফিনিটি থাকতে হবে এই তিনটা বেসিক শর্ত এই তিনটা যদি শর্ত থাকে বিদ্যমান তখন তাকে আমরা কি বলতে পারবো ডাইস বলতে পারবো ওকে তাহলে তো এটা আচ্ছা বলতেছি এটা কি আচ্ছা আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে ডাইস এর শর্ত বলবো হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ডাইস হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ডাইস প্রশ্নটা এভাবে থাকতে পারে কথা কি বোঝা যাচ্ছে ঠান্ডা লাগছে তো কথা একটু ভলিউমটা অনেক আস্তে হচ্ছে এরকম প্রশ্ন থাকতে পারে হোয়াট ইজ দ্য কন্ডিশন what is the condition of dice what is the condition of dice what is the condition of dice that's it okay number 1 is the dice has proper group dice has proper group dice have affinity to potential আরেকটা বলতে হবে হ্যাঁ affinity to stay fiber stay fiber okay dice is water soluble dice is water soluble আর যাবে তিনটা লেখা যাবে পরীক্ষা থেকে কিন্তু what is the condition of dice dice সম্পূর্ণ হলো এটা হচ্ছে dice is strong group থাকতে হবে dice is textile fiber and dice is water soluble clear slide মধ্যে হলো ওকে আর কিছু প্রাণ সম্পর্কে আমরা জানবো এই প্রাণগুলো সম্পর্কে অবশ্যই জানা দরকার সেগুলো হচ্ছে আমাদের ধারণা হচ্ছে আপনার পলিস্টার যে ইয়ারগুলো আছে এগুলো কি আমরা টেক্সটাইল হ্যাঁ অবশ্যই কেন বলতে পারি এখন আসলে আরো কিছু টার্ম সম্পর্কে জানতে হবে এই টার্মগুলো জানার রিজন আছে আমি কোন স্লাইড দেখে দেব আচ্ছা এগুলো সম্পর্কে একটু জানি বলছিলাম হয় প্রথম একটু ধারণা ছিলাম সাবস্ট্রাকচার আর হচ্ছে রিজলভেশন কার ধারণা আছে এই তিনটে সম্পর্কে absorption sorption and diffusion ধারণা আছে absorption ক্ষমতা
এবি না এবি অ্যাবজর্পশন তাহলে সবসময় হচ্ছে ডিসঅর্পশন। এই তিনটা টার্ম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তিনটা টার্ম টেক্সটাইলের জন্য টেক্সটাইল ডাইনের জন্য। এই তিনটা টার্ম যদি আমরা জানি তখন এখান থেকে আমরা এক্সপ্রেশন সম্পর্কে ধারণা করব। কি সম্পর্কে? এক্সপ্রেশন সম্পর্কে। এক্সপ্রেশন মিন্স আমরা তো জানি এক্সপ্রেশন কাকে বলে, এক্সপ্রেশন কি তারা। তো আমরা এই তিনটা টার্ম সম্পর্কে জানার পর আমরা এক্সপ্রেশন সম্পর্কে জানব। জানার পর খুব সহজে বুঝতে পারবো যে এক্সপ্রেশন জিনিসটা আসলে কি। তার প্রথম আসছে যে অ্যাবজর্পশন আসলে জিনিসটা কি। লেখেন হয় অর্থাৎ এই তিনটা জিনিস বোঝার জন্য আমাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে ডাইস আর একটা হচ্ছে ফাইবার। ঠিক আছে, ডাইস আর মানে ডাইস আর ফাইবার নিয়ে এই তিনটা জিনিস খুব সহজে বুঝতে পারবো। অর্থাৎ ফাইভ ডাইস কন্টাক্ট উইথ ফাইবার, ফাইভ ডাইস কন্টাক্ট ইন ফাইবার। অর্থাৎ ডাইস গুলো যখন ফাইবারের কাছে আসে মানে কন্টাক্টে আসে তখন তাকে আমরা কি বলতে পারি? অ্যাবজর্পশন। When dyes enter into the fiber, enter into the fiber অর্থাৎ প্রবেশ করে। যখন ডাইস গুলো ফাইবারের ভিতরে প্রবেশ করে তখন তাকে আমরা বলবো সর্পশন। বুঝা যাচ্ছে তো? আর ডিসঅর্পশন হচ্ছে when dyes comes out from membrane, comes out from fiber of the membrane। অর্থাৎ যখন ডাইস গুলো ফাইবারের কাছাকাছি আসছে তখন আমরা বলছি অ্যাবজর্পশন। যখন ডাইস গুলো ফাইবারের ভিতরে প্রবেশ করছে তখন আমরা বলছি সর্পশন। আর ডিসঅর্পশন হচ্ছে ডাইস কামস আউট ফ্রম দ্য ফাইবার, অর্থাৎ ডাইস গুলো যখন ফাইবারের ভিতর থেকে বের হয়ে আসছে তখন আমরা বলছি ডিসঅর্পশন। এখন এই তিনটা প্রসেস যখন কমপ্লিট হবে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা যে ডাইস গুলো ব্যবহার করি সেই ডাইস গুলো ব্যবহার করার রিজনটা কি? এই ডাইস গুলো যখন ফেব্রিক অথবা ফাইবারের গায়ে একটু ফিক্সড হয়ে যায়, তাই আমরা দেখেন আমরা যখন ডাই করি, ডাই করার পর আবার কি করি? ফিনিশিং করি, ফিনিশিং করার পর আবার কি করি? বা ডাই করার পর তো ওয়াশ করি, হট ওয়াশ, কোল্ড ওয়াশ, রিন ওয়াশ, এগুলো তো করি না। এক কথা হচ্ছে যখন এই তিনটা প্রসেস কমপ্লিট হয় একটা মাথায় কনসেপ্ট আসতেছে না যে ডাইস গুলো ফাইবারের কাছাকাছি গেল, ভিতরে প্রবেশ করলো, আবার কি কাজ না হলো ফাইবার কিছু ডাইস অর্থাৎ কি মনে রাখতে হবে এটা আপনারা মনে হয়তো জানেন যে রিঅ্যাক্টিভ ডাইস যে ব্যবহার করি সেই রিঅ্যাক্টিভ ডাইস হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইসের আমরা যে পুশ করি সেটা 100% ভিতরে অ্যাবজর্পশন হয় না, 85% কি হয় ফেব্রিকের গায়ে লেগে যায় আর 15% ফাইটিং আছে। এটা মানে কি হয় এই 85% ই ডাইস হিসেবে ফিক্সড হয়, বাকিটুকু 100% ফিক্সড হয় না। যদি কেউ না জানা থাকে তাহলে আজকে থেকে আমরা জানবো যে আমরা যে 100% ডাইস দেই কিন্তু ডাইসটা একবারে শরীরে লাগে না। কতটুকু লাগে? ফেব্রিকের গায়ে 85%। দেখেন কথা হচ্ছে ওই 15% কি চলে গেছে না? চলে গেছে। এখন এখানে এই কনসেপ্টটা এক্সপ্রেশনটা তখন আমরা যখন বলবো যখন এই তিনটা প্রসেস কমপ্লিট হওয়ার পরে কতটুকু ডাইস ফাইবারের গায়ে ফিক্সড হয়ে গেছে সেটাকে আমরা বলছি এক্সপ্রেশন। মানে ডাইস ঢুকলো ভিতরে আবার বের হয়ে আসে, বের হোক বা ডাইস কিছু ফিক্স হয়েছে তারা কতটুকু ফিক্স হলো, যতটুকু ফিক্স হলো সেটাকে আমরা বলি এক্সপ্রেশন। এক্সপ্রেশন মিন্স এক কথায় কতটুকু ডাইস ফাইবার অফ ফেব্রিকটা অ্যাবজর্ব করছে সেটাকে বলা হয় এক্সপ্রেশন। এখানে যেটা আমাদের ডেফিনেশন দিতে হবে আমরা বলতে পারি when the absorption sorption dilution process is complete then how was dyes fixed in the fiber, that is called extrusion. Clear? Conclusion অর্থাৎ এভাবে লিখতে পারি, আমি বলে দিই when the absorption sorption and desorption process is complete, how much the dyes fixed in the fiber or fabric fiber is called extrusion. Clear?
অ্যাবজর্বেন্সি আমরা বারবারই বলেছি যে অ্যাবজর্বেন্সি যার অ্যাবজর্বেন্সি যত ভালো তার ডাইস দেওয়ার ক্ষমতা অর্থাৎ ডাইটের বড় হয়। ডাইটের মিন্স হচ্ছে কতটুকু ডাই গ্রহণ করবে সেটার প্রবণতা তত বেশি। আর অ্যাবজর্বেন্সি যদি ভালো না হয় ডাইটা টেক করতে পারবে না। এজন্য অ্যাবজর্বেন্সি ভালো হতে হবে। তাহলে কি হবে? ফাস্টনেসটা ভালো আসবে। এজন্য আমরা যে রিঅ্যাক্টিভ ডাইস ব্যবহার করি, আবার ডিরেক্ট ডাইস ব্যবহার করি, পলিস্টার ডাইস ব্যবহার করি, ডিসপার্স ডাইস ব্যবহার করি। যে ডাইস ব্যবহার করি না কেন, আমরা যে ডিরেক্ট ডাইস ব্যবহার করি না তার রিজন আছে। আমি বলছিলাম ক্লাসে যে আমরা একটা ডাইস থাকতে আমরা যে কন্ট্রোল জন্য রিঅ্যাক্টিভ ডাইস কেন ব্যবহার করি। তার রিজনটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইসের ফাস্টনেস ডিরেক্ট ডাইস ফাস্টনেস খারাপ। কারণ হচ্ছে ডিরেক্ট ডাইসে বন্ড আছে, হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন খুব সহজ হয়ে যায়। আর রিঅ্যাক্টিভ ডাইসে কোভালেন্ট বন্ড এটা খুব শক্তিশালী বন্ড। মানে এই বেসিক কনসেপ্ট সবসময় মনে রাখতে হবে। ক্লিয়ার কি এটা? কোন কোশ্চেন? এখন আসলে অ্যাবজর্বেন্সি। এখন অ্যাবজর্বেন্সি আসলে কি? আইডিয়া আছে? অ্যাবজর্বেন্সি ভালো মানে শিক্ষকের কোনটা? মানে শিক্ষকের কোনটা? ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্বেন্সি কিভাবে টেস্ট করা হয়? ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্বেন্সি পিএইচডি না না অ্যাবজর্বেন্সি কি আছে তো কি টেস্ট করো? আর অ্যাসিড আমি বলছি যে এত টেস্ট কিভাবে টেস্ট করে শুধু ড্রপ করে কালার দাও পানি আমরা যে টেক্সটাইল করি তাহলে আমরা যদি যে নন আমরা যে টেক্সটাইল পড়াশোনা করি আমরা যদি যে ওনাদের মতো ওই যে ওভাবে তাহলে হবে। ঠিক আছে, ওরা ভাবে টেস্ট করা হয়, তিনভাবে টেস্ট করা হয়। একটু বলি এটা কি ক্লিয়ার কিনা, কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, তিনভাবে টেস্ট করা হয়। নাম্বার 1 হচ্ছে ড্রপ টেস্ট, এটা হচ্ছে ড্রপ টেস্ট, এটা হচ্ছে ড্রপ টেস্ট। নাম্বার 2 হচ্ছে স্পট টেস্ট টেস্ট। তিন নম্বর হচ্ছে কলাম টেস্ট, তিন নম্বর হচ্ছে কলাম টেস্ট। ঠিক আছে, কয়ভাবে করা হয়? যদি তিনভাবে করা হয়। প্রথমটা হচ্ছে ড্রপ টেস্ট, পরেরটা হচ্ছে স্পট টেস্ট, তিন নম্বর হচ্ছে কলাম টেস্ট। ইন্ডাস্ট্রিগুলোতে এই দুটো সবচেয়ে বেশি ব্যবহার করা, কলাম টেস্ট ব্যবহার করা প্রয়োজন হয় না। একটা করা হচ্ছে ড্রপ টেস্ট আর একটা হচ্ছে স্পট টেস্ট। এখন আসলে ড্রপ টেস্ট কিভাবে করা হয়, স্পট টেস্ট কিভাবে করা হয় এটা একটু জানবো। ড্রপ টেস্ট যেটা করা হয়, প্রথমে আমাদের 1% সলিউশন তৈরি করে দেওয়া হয়। 1% সলিউশন মানে কি বলেন তো? 1 গ্রাম পানি, 1 গ্রাম ডাই 100 সিসি ওয়াটার, তাই না? 1 ml বা সিসি একই কথা, না? 1 সিসি বা ml একই কথা। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে হচ্ছে আমরা 1% একটা সলিউশন তৈরি করব। সেই সলিউশনটা আমরা হচ্ছে 1 গ্রাম ডাই নেব, তার সাথে 100 সিসি বা 100 ml পানি গোলাবো। গোলে রেখে কি করব? সলিউশন দেব। হ্যাঁ, এটা কিছু এই সলিউশনটা ইউজ করব স্পট টেস্টের জন্য। কিসের জন্য? স্পট টেস্ট। তার আগে আমি ড্রপ টেস্ট সম্পর্কে একটু বলি। ড্রপ টেস্টে যেটা করব, একটা পিপেট নিব, আমরা পিপেট ছিলেন কিনা? তো পিপেট নিব, একটা কনিক্যাল ফ্লাস্ক নিব, কনিক্যাল ফ্লাস্কের উপর কাপড়টা রাখবো, আর ওই পিপেটে পানি দেব। দেওয়ার পরে এক ফোঁটা করে কাপড়ের উপর ফেলবো, স্টপার চালু করব। কি করব? স্টপার চালু করব। স্টপার চালু করে দেখব যে একটা কাপড় কত সেকেন্ডে পানিটা অ্যাবসর্ব করছে, সেটাকে বলা হয় ড্রপ টেস্ট। এখন আমাকে বলতে হবে একটা গ্রে ফেব্রিক আর আপনার ডাইয়ের পরে একটা ফেব্রিক, কোন কাপড়টা বেশি অ্যাবজর্বেন্সি? ডাইয়ের পরে ডাইয়ের পরে ফিনিশ ফেব্রিক। কেন বলেন তো? কেন? অ্যানসারটা কি? পসিবল এটা স্ক্রাবে ব্লিচিং করা, আফটার ট্রিটমেন্ট করা, এবং এটা সাইডে কিন্তু কোনো অবস্থা বেশি খুবই ট্রিকি একটা বিষয়। যে আমি বলতেছি আপনার ডাইয়ের আগে মানে কি গ্রে ফেব্রিকের কথা বললাম, যে এই যে গ্রে ফেব্রিকটা থাকে, এই গ্রে ফেব্রিকটা কি ইয়েলোইশ কালারটা? জি। এখন এই গ্রে ফেব্রিকের ইয়েলোইশ কালারটা দূর করার জন্য আমরা স্কারিং করতেছি। কেন স্কারিং করলাম? এই ফেব্রিকের মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে, এই ইনগ্রেডিয়েন্টসগুলো রিমুভ করলাম, ওয়েল ফেড মাসগুলো দূর হয়ে গেল, তখন কি হলো? অ্যাবজর্বেন্সি ভালো হলো, ব্রাইটনেসটা বৃদ্ধি পাবে। এখন এই গ্রে ফেব্রিকে যখন উপরে আমি পানি ফেলবো, এটা তো সারা দিন পানিটা অ্যাবজর্ব করবে, কারণ কি হিউজ ইনগ্রেডিয়েন্টস থাকে। আমি যখন আপনার জন্য যখন ডাই করে ফেললাম, ডাইয়ের পরে যখন কাপড়ের উপর যখন
ড্রপ টেস্ট গেল। 2 নাম্বার হলো স্পট টেস্ট। স্পট টেস্টে যেটা করা হয় যে এক পার্সেন্ট সলিউশন যেটা সেটা ডিরেক্ট হতে পারে, রিঅ্যাক্টিভ টেস্ট হতে পারে, অথবা হচ্ছে ডিসপ্লেসে যে কোনো একটা সলিউশন নিব। যখন যেটা ঘটানোর জন্য হলে কি করব 1% ডিরেক্ট অথবা রিঅ্যাক্টিভ নিব। সলিউশনটা তৈরি করলাম। এখন ওই পিপিটা আগে আমরা কি করছি পানি ব্যবহার করছি, এখানে আমরা কি করব ওই ডাইস সলিউশন ব্যবহার করে আমরা দেখব যদি কি হয় শেপটা যদি কি হয় রাউন্ড শেপ হয় তাহলে কি শেপটা ভালো, যদি এলো ছোট হয় তাহলে কি হবে সেটা আনইভেন, সেটা কি হবে আনইভেন। ঠিক আছে মানে ভালো হবে তাহলে অ্যাকুরেসিটা ভালো হবে। ঠিক আছে অর্থাৎ মনে রাখতে হবে যদি পানিটা যখন ফেলবো তখন কি শেপটা কি হবে রাউন্ড শেপ, রাউন্ড শেপ নিয়ে হচ্ছে ডাইরেক্টটা ভালো হইছে, অ্যাকুরেসিটা ভালো। আর যখন দেখো যে এই কালারটা এবার এইগুলো ছোট হয়ে গেছে তখন বুঝবো যে এটা আনইভেন শেপ, অ্যাকুরেসি ভালো হবে। ক্লিয়ার? কলাম টেস্টে বললাম না, কলাম টেস্টের জন্য আবার কি করতে হয় আলাদা করে কাপড় কাটতে হয়, কাপড় করে আলাদা ঝামেলা ওটা দরকার নেই। ড্রপ টেস্ট আর স্পট টেস্ট পর্যন্ত জানলেই হবে, কলাম টেস্টটা করা হয়। ক্লিয়ার? তাহলে এইভাবে করা হয়, আমি এটা জিজ্ঞেস করলাম যে এভাবে কিভাবে করা হয়। বেসিক ক্লিয়ার দিলাম। ঠিক আছে ওকে। আচ্ছা আরেকটা জিনিস করা হয় টেস্টে, এটাও একটু জানা দরকার, সেটা হচ্ছে ওয়েট লস। কি করা হয় ওয়েট লস কেন করা হয় এটা একটা প্রশ্ন। ডিটারমিনেশন অফ ওয়েট লস, ডিটারমিনেশন অফ weight loss of weight loss। ওয়েট লস জিনিসটা কিভাবে করা হয় কি জানেন, আইডিয়া আছে ওয়েট লস এর? ওয়েট লস এর আইডিয়া আছে? আপনি বলার চেষ্টা করুন। ওয়েট লস যে আমি গৃহবধূ থেকে ওটা পাইছি, ব্যাংক বছর থেকে ওটা একটু পাবো আর কম পাবো, রাইট? এটাই হচ্ছে লস, যে একটা কাপড়ের কতটুকু ওয়েট লস হলো এটা কিন্তু সব প্রক্রিয়া ক্ষেত্রেই করা হয়। এটা কিভাবে করা হয় ওটা কি বের করা যায়? হ্যাঁ বের করার সিস্টেম আছে। যে কোয়ান্টিটি থেকে আপনার হচ্ছে ফিশ কোয়ান্টিটি মাইনাস করবে বিফোর ডিসকাভারি মাইনাস কি আফটার ডিসকাভারি ডিভাইডেড বিফোর ডিসকাভারি ইনটু 100%, বিফোর ডিসকাভারি ইনটু কি 100%। যেটা করবো আর কি যে ওয়েট লস যদি বের করতে বলে শুরুতে আমরা কাপড়ের ওয়েটটা নিব, তারপরে ঠিক আছে বিফোর স্ক্যানিং এর আগে একটা কাপড় কি করব ওই যে গ্রে অবস্থায় একটা ওয়েট দিয়ে দিলাম, এখন নেওয়ার পরে আমরা কি করব এটা স্ক্যানিং করে আমরা কি করব এটা আগে করব। যেটা করা হয় বিফোর স্ক্যানিং যেটা করা হয় এই কাপড়টা এটা ওভেনের মধ্যে রাখা হয় 1 ঘন্টা, ওভেনের মধ্যে 1 ঘন্টা রাখা হয়, রাখার পর ওয়েট করা হয়। যদি ইন্ডাস্ট্রিতে ফলো করা না স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে এই যে ফেব্রিকটা এই ফেব্রিকটা একটা ওভেনের মধ্যে রাখতে হবে 1 ঘন্টা। ঠিক আছে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রেখে পরে ওটা বের করে ওয়েট নিতে হবে। মানে ইন্ডাস্ট্রিতে ফলো করা না স্ক্যানিং এর আগে একটা হচ্ছে ওয়েট নেই, স্ক্যানিং করার পর একটা ওয়েট নেই, ডিভাইড বাই স্ক্যানিং ইনটু 100%। পুরো একটা ফেব্রিকের ওয়েট লস যদি স্ট্যান্ডার্ড হচ্ছে 4 থেকে 8%, অর্থাৎ ওয়েট লস যদি 4 থেকে 8% হয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই না? ঠিক আছে এটা মানা যাবে, বাট 4 থেকে 8% এর উপরে হলে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। যে কোনো একটা ফেব্রিকের জন্য স্ট্যান্ডার্ড ওয়েট কত 4 থেকে 8%। ক্লিয়ার? কনসেপ্ট আরেকটা জিনিস করে আজকে শেষ করব। তোলা হচ্ছে কিনা? জি স্যার। আমরা দুটো জিনিস সম্পর্কে এগুলো পড়ে আমরা শেষ করব। একটা হচ্ছে কিউরিং আর একটা হচ্ছে ফিক্সেশন। কিউরিং আর একটা কি ফিক্সেশন। কিউরিং আর ফিক্সেশন সম্পর্কে আমরা ধারণা আছে ভালো? কিউরিং তো সূত্র, ফিক্সেশন হচ্ছে প্রত্যেকটা স্টেপ আমি মানে সিকোয়েন্সগুলো ঠিক রাখা দেয়, প্রসেস স্টার্টিং বলে ল্যাং বলে প্রত্যেকটা সিকোয়েন্স গুলো ফিক্সেশন।
কিউবিং হচ্ছে আপনার ডাইনিং অর প্রিন্টিং ওই একটা নির্দিষ্ট টেম্পারেচারের ভিতর দিয়ে পাস করে ফ্যাব্রিকটা সো দ্যাট এটা যতটুকু সম্ভব এর সাথে বন্ড তৈরি করে ফ্যাব্রিকের সাথে ডাইসগুলো। তো তারপরে এটা কালারের লংজিভিটি কারণে এবং কালার ফিক্সেশন কালার ডিপেন্ড করে এবং 100 at least 160 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। মানে যেটা করা হয় কিন্তু ইউনিটে যেটা করা হিট দেওয়া অনেক সময় টেস্টের জন্য করা হয়, অনেক সময় হিট আলাদা অয়েল বেস আপনার ফান্ডাস অয়েলে রান করে এই ফিক্সেশন হচ্ছে কালার ফিক্স করে কেমিক্যাল ইউজ করা হয় এখানে। আর এই রাইট পরীক্ষায় আসবে হোয়াট ইউ মিন বাই কিউবিং এন্ড ফিক্সেশন দেখছেন আপনারা ভালো যন্ত্র করেন আপনারা ভালো বুঝতে পারবেন। কিউবিং যেটা বললাম কিউবিং করা হয় হচ্ছে হিট সেট করে দেওয়া। আমরা গত ক্লাসগুলোতে বলছিলাম যে হিট সেট কোন মেশিনে করা হয় স্ট্যান্ডার্ড মেশিন, ঠিক আছে। কিউবিং এর জন্য আলাদা মেশিন আছে বাট স্ট্যান্ডার্ডও হিট সেট করে দেওয়া। এখন মেইনলি হিট সেট করে দেওয়ার উদ্দেশ্য কি আসলে? সব কাপড়ে হিট সেট করা হয় না, কোন কাপড়ে যেগুলো লেখা ফেব্রিক সেগুলোকে মেইনলি হিট সেট করে দেওয়া হয়। আর রিজন হচ্ছে লেখা কাপড়ের ডাইমেনশন স্টেবিলিটি বলেন যে ঠিক থাকে না। আমরা ডাইমেনশন স্টেবিলিটি রাখার জন্য সবসময় কি করি হিট সেট করে দিই। এটা হচ্ছে কটন কাপড় মাস্ক, হ্যাঁ, কারণ হচ্ছে কটনে তো আমাদের শিঙ্কেজের পরিমাণ অনেক বেশি। এজন্য আমরা যখন ইজি গিয়ার ইউজ করব ওয়েট হচ্ছে 4 যেটা যদি যারা নিজে থেকে তারা বুঝতে পারবে কেন ইজি গিয়ার জিনিসটা করা হয়। এই ইজি গিয়ার ইউজ করার উদ্দেশ্য হচ্ছে কটনে অনেক ধরনের অ্যাডভান্টেজ, সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কটনে শিঙ্কেজ পড়ে বা রিঙ্কেল পড়ে। এটাকে দূর করার জন্য ইজি গিয়ার ফিনিশটা করা হয়। ইজি গিয়ার ফিনিশ করার উদ্দেশ্য হচ্ছে এই যে শিঙ্কেজটা থাকে একবার মেশিনের মাধ্যমে কি দেওয়া হিট দেওয়া হবে, হিট দিলে আর শিঙ্কেজের ব্যাপারটা থাকবে না, বাট পুরোপুরি মৃত্যু হবে না, বাট অনেকটাই রিমুভ হয়ে যায়। এজন্য নতুন একটা টেকনিক মডার্ন টেকনোলজি অবলম্বন করা সেটা হচ্ছে ইজি গিয়ার ফিনিশ করা। আমরা পরবর্তীতে দেখব এটা। আর ফিক্সেশন মিন্স হচ্ছে আমরা যে ডাইসগুলো ব্যবহার করছি অথবা যে কেমিক্যালগুলো ব্যবহার করছি এই কেমিক্যালগুলো একবার কি করে দেওয়া ফিক্স করে দেওয়া। ডাইসগুলো ফাইবারের মধ্যে কি করে দেওয়া ফিক্স করে দেওয়া। আমরা যে কেমিক্যাল ব্যবহার করি তার মধ্যে একটা হচ্ছে সোডা অ্যাশ ব্যবহার করি, তাই না? এটা কাজ কি আসলে কালার ফিক্স করা, কালারটা ফিক্স করে দেবে। সোডা অ্যাশ সল্ট সোডা বলি না, সোডা অ্যাশ ব্যবহার হয় সোডা সোডিয়াম কার্বনেট। এটার উদ্দেশ্য হচ্ছে যে ডাইসগুলো আছে সেই ডাইসগুলো ফাইবারের মধ্যে ফিক্স করে দেবে। এটা হচ্ছে সোডা অ্যাশ কাজ। এজন্য গত ক্লাসে বলছিলাম মনে আছে কিনা আমরা যখন এটা হচ্ছে ল্যাবে টেস্ট করি, ল্যাবে আমরা যখন হচ্ছে একটা রেসিপি তৈরি করি তাই না, যখন সোডা অ্যাশ ব্যবহার করব খুব ভালো করে খেয়াল করতে হবে সোডা অ্যাশ কিন্তু কাপড় বরাবর দিতে পারবো না। ওটা কি করতে হবে এটা কনিক্যাল গ্লাসে যদি আমরা নতুন সলিউশন তৈরি করি ওটা হচ্ছে কি ওই গ্লাসের সাইডে দিতে হবে, দিলে কি হবে ওটা চারদিক ছড়া যাবে। আমি যদি ওটা সরাসরি প্রিপেয়ার দিয়ে যদি কাপড়ের উপর ফেলে দিই ওই যতটুকু জায়গাতে পড়বে ততটুকু জায়গায় ফিক্স হবে, বাকি জায়গা কি হয়ে যাবে আর কোনো জায়গায় ডাইস প্রবেশ করবে। এই জন্য যখন আমরা বলছিলাম যে সোডা অ্যাশ যখন ব্যবহার করবো ইন্ডাস্ট্রিগুলোতে দেখা হয় ডোজিং এ ব্যবহার করা হয়। কেন ডোজিং এ ব্যবহার করা হয় এটা একটা কোশ্চেন যে সল্ট তো লোকাল ইন্ডাস্ট্রিতে মেইনটেইন করে ডিরেক্ট ঢেলে দেয়, ম্যাক্সিমাম জায়গায় ডিরেক্ট ঢেলে দেয়, বাট সোডা অ্যাশ কখনো কিন্তু ডিরেক্ট দেওয়া হয় না। এটা কি করা হয় ডোজিং এ দেওয়া হয়। প্রথম ডোজের মতো 30% পরের ডোজে 70%। অর্থাৎ ডোজ বলতে এই ডোজটা দেওয়ার পরে মেশিনটা রান করা হয়, কিছুক্ষণ চালানো হয়। তার উদ্দেশ্য হচ্ছে এই যে সোডা অ্যাশটা আমি দিলাম এই সোডা অ্যাশটা চারদিকে ছড়ায় দেব। আবার তারপরে কি করলাম আবার আবার পরবর্তী 70% দেওয়ার পরে মেশিনটাকে রান করে দেব। কিন্তু একবার দেওয়া হয় না, কারণ কি সোডা অ্যাশ হচ্ছে মারাত্মক একটা জিনিস, যে জায়গায় পড়বে সেই জায়গায় ফিক্স হয়ে যাবে। তাহলে আমার কাপড়ে যদি একটা জায়গায় ফিক্স হয়ে যায় তাহলে আমার ডাই করা পুরাই ব্যর্থ। এইজন্য সোডা অ্যাশ জন্য ব্যবহার করি স্টেবিলিটি সোডা ঢেলে কন্টিনিউয়াস না। হ্যাঁ, কারণ হচ্ছে কি ওই যে জায়গায় পড়বে ফিক্স হয়ে যাবে, তো ফিক্স হয়ে গেলে কাপড় আবার তো পুরাটা ডাই করা যাবে। একটা জায়গায় পড়লে একটা জায়গায় পড়লে সমস্যা না, এইজন্য এটা করা। ক্লিয়ার?